সকালবেলা মনের শান্তিতে ঘুমিয়েছিলাম, তখনই বাসার কলিং বেলের আওয়াজ আমার শান্তির ঘুমটা ভেঙে গেল। খানিকটা রাগীভাবে চোখ খুললাম, কারণ কাল রাতে অনেক দেরিতে ঘুমিয়েছি, আনুমানিক 4টা বা তার থেকেও দেরিতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সকালবেলা তো আমার বাসায় কারো আসার কথা নয়। আমি বিছানা থেকে উঠে মোবাইল হাতে নিলাম। সকাল 11টা 35 বাজে। কি ভাবছেন এত দেরি করে ঘুম থেকে উঠে কেন? আপনাদের প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি। এদিকে বাসার কলিং বেল বাজিয়ে কেউ একজন আমার মাথা খারাপ করে ফেলতেছে। আমি তাড়াতাড়ি করে চোখ মুখে কোনো মতে পানি দিয়ে নিলাম, দরজার কাছে গেলাম, দরজা খুললাম। ভেবেছিলাম একটা ধমক দেবো, কেন এত বিরক্ত করতেছে সকাল সকাল। কিন্তু সামনে তাকিয়ে দেখি একটা ছেলে, বয়সে আমার থেকেও ছোট হবে, আনুমানিক বয়স 19 থেকে 20 হবে। ছেলেটার গায়ে টি শার্ট দেখে বুঝে ফেললাম কুরিয়ার বয়। তাই কিছু বললাম না, কারণ সময় মতো জিনিস ডেলিভারি করতে না পারলে তো এদের আর চাকরি থাকবে না। তাই হয়তো এতবার বেল বাজাচ্ছিল। আমি এদের বিষয়টা বুঝি, তাই কিছু বললাম না। বোঝার চেষ্টা করলাম ছেলেটা কি বলতে চাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার জন্য একটা কুরিয়ার আছে। এরপর ছেলেটা তার ব্যাগ থেকে একটা বাক্স বের করে আমার হাতে দিল। আমি হাতে নিলাম বাক্সটা। এরপর আমি ভেতরে যাব, তখনই ছেলেটা আবার বলল, স্যার, 1 মিনিট, এখানে একটা সাইন করে দিন প্লিজ। হুম। আমি সাইন করে বললাম, কলিং বেল একটু কম বাজালেও পারতে। সরি স্যার, একটু তাড়া ছিল তাই আর কি। ইটস ওকে। এরপর আমি বাসার দরজা দিয়ে আমার রুমে চলে এলাম। বাক্সটা টেবিলের উপরে রেখে দিলাম, পরে খুলে দেখা যাবে। এইবার আপনারাই বলুন, আগে আমার পরিচয় দিব নাকি দেরিতে ঘুম থেকে উঠি সেটাই বলবো? আগে পরিচয় দেই, তারপর না হয় এইসব ছোটখাটো বিষয় বলা যাবে। হাই, আমি শ্রাবণ আহমেদ ইমন। পরিবার বলতে আমি আব্বু, আম্মু, বড় এক ভাই এবং এবং আমাদের সকলের থেকে ছোট একটা বোন। এটাই পরিবার। কিন্তু দুঃখের বিষয়, আমি তাদের সাথে থাকি না আজ প্রায় 8 বছর। আব্বু আম্মুর চেহারা এখনো ভুলে নাই, কিন্তু ভাইয়া আর আপুর চেহারা প্রায় বিলুপ্ত। মনে নেই ঠিক। এইসব বাদ দেই, আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন। আমি বর্তমানে একা থাকি। সম্পূর্ণ একা। ঢাকা নামের এই ব্যস্ত শহরে আমি একা বসবাস করি। পড়াশোনা শেষ করে একটা জব নিয়েছি, প্রায় 2 বছর এই চাকরিতে আছি। আপাতত ছুটিতে আছি। আর কিছু বলবো না, অনেক কিছু বলে ফেলেছি। বাকি সব রহস্য আস্তে আস্তে জানতে পেরে যাবেন। রহস্য বলতে, পরিবার থাকা সত্ত্বেও একা একা থাকি কেন, আর তাদের সাথে কোনো যোগাযোগই বা রাখি না কেন, ইত্যাদি ইত্যাদি। এক কথায়, আম্মু কাছে নেই যে ঘুম থেকে ডেকে দিবে কে, আর 2 বউ তো নাই। আমার জীবনে কোনো প্যারা নাই। যখন ইচ্ছা ঘুমাবো, যখন ইচ্ছা যা খুশি তাই করব। আমার একা থাকতে খুব ভালো লাগে, তাই তো একা একা থাকি। পরিবারের জন্য মন খারাপ হতো অনেক আগে, এখন না। কারণ আমাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে এখন কষ্ট হয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে। এদিকে পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে। তাই আর দেরি না করে কিচেনে গিয়ে 5 মিনিটের মধ্যে নুডলস রান্না করলাম। আপাতত আগে খেয়ে নেই, তারপরে বাকি কথা বলতেছি। টেলিভিশনে আজকে নিউজ দেখছিলাম, তখনই আমার মোবাইলে একটা কল আসলো। আমি নাম্বারটা চেক করে রিসিভ করলাম। জাকির সাহেব বলুন। স্যার, অনেক দিন তো হলো, এবার তো অফিসে জয়েন করুন। জাকির সাহেব, করব, খুব তাড়াতাড়ি জয়েন করব। স্যার, যে কারণে আপনাকে ফোন দিয়েছিলাম। স্যার, কোন জেলায় আপনার ট্রান্সফার করব? সেইটা আমি আপনাকে একটু পরে ফোন দিয়ে বলতেছি। ওকে স্যার, রাখি তাহলে। হুম। এরপর ফোন রেখে ভাবতে লাগলাম দেশের কোন জায়গায় আমার ভালো লাগে। পেয়েছি, সিলেট। সিলেট শহরটা আমার খুব ভালো লাগে। বিকালে জাকির সাহেবকে ফোন করে জানিয়ে দিলেই হবে। এরপর আমি ড্রয়িং রুম থেকে আমার রুমে চলে এলাম। রুমে ঢুকে রেডি হতে লাগলাম। রেডি বলতে একটা 3/4 প্যান্ট আর একটা টি শার্ট পরে নিলাম। উদ্দেশ্য বাসার পাশের পার্ক, সেখানে গিয়ে একটু চিল করা যাবে। রুম থেকে বের হতে যাব, তখনই চোখ গেল টেবিলের উপরে রাখা সেই বাক্সটির উপরে। আমি দেরি না করে তাড়াতাড়ি খুলে ফেললাম। ভিতরে একটা ফাইল রাখা আছে। ফাইলটা খুলে দেখতে লাগলাম। বিশ্বাস করুন, আমি ভাবতেও পারি নাই যে কেউ সকাল সকাল আমাকে এমন একটা সারপ্রাইজ দেবে। এরপরে আমি নিচে একটা চিঠি দেখতে পেলাম। সেটা হাতে নিয়ে একটু অবাক হলাম, তবে ভয় পাইনি, কারণ ভয় আমি পাই না। আমাকে সেইভাবেই তৈরি করা হয়েছে। সেখানে লেখাগুলো ছিল এমন: শ্রাবণ, আমার হাতে বেশি সময় নেই। আমি জানি আমি একটু পরে না ফেরা দেশে চলে যাব। তুই হয়তো এতক্ষণ জেনে গেছিস আমি তোর হাতে কি দিয়েছি। আমার জীবনের সব সুখ চলে গেছে এগুলো কালেকশন করতে। আমি চেয়েছিলাম এই খেলাটা সম্পূর্ণ শেষ করতে, কিন্তু আফসোস, ও জেনে গেছে। আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, আমি আরো গাড়ি করে তোর কাছে আসতেছিলাম।
কিন্তু মাঝ রাস্তায় কোনো একটা গাড়ি এসে আমাদেরকে ধাক্কা দেয়। আমরা রাস্তার এক পাশে থাকা ল্যাম্পের সাথে ধাক্কা খাই। এরপর আমি আর আমার বন্ধু এই কাগজগুলো নিয়ে দৌড়ে চলে আসতে চাই, কিন্তু পারি না। অনেক কষ্ট করে এই চিঠিটা লিখলাম, হাতে কাটা ছিল, তাই হয়তো রক্ত লেগে আছে। আমি আর আমার বন্ধুকে বাঁচিয়ে দেই, ও পালিয়ে চলে গেছে। আমি যাওয়ার আগে আমার কাছ থেকে এই চিঠিটা আর ফাইলগুলো নিয়ে যায়। আশা করি তোর কাছে এটা পৌঁছে যাবে। আমি জানি তুই তোর আন্টি আর রুহির খনিকে কোনোদিন ছাড়বি না। এই ফাইলে সব কিছুর প্রমাণ আছে। আমি তো আর থাকবো না, তুই কাউকে ছেড়ে দিস না। মনে রাখিস, এদের কারো কোনো ক্ষমা নেই। বাবা, নিজের খেয়াল রাখিস। আর এখন তো আমি আর থাকবো না। আমাকে কথা দে, তুই তোর পরিবারের কাছে ফিরে যাবি, তাহলে আমি মরেও শান্তি পাবো। ব্যাস, আর কিছু লেখা নেই, চিঠিটা শেষ। মনটা হালকা খারাপ হয়ে গেল। আমি সবকিছু গুছিয়ে আবার রেখে দিলাম। আজকে 1 মাস হলো আঙ্কেল মারা গেছেন। তিনি একজন সৎ দায়িত্ববান পুলিশ অফিসার ছিলেন। আঙ্কেলের কেউ ছিল না, আর আমারও কেউ ছিল না, তাই আমি আর আঙ্কেল একসাথে থাকতাম। এই গল্প অন্য একদিন বলবো। জানি আপনাদের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথমত, এই আঙ্কেলটা আবার কে? তার সাথে আমার কিসের সম্পর্ক? আর এই চিঠির মানে বা কি? আর আমি বা কেন এদের শাস্তি দেব যারা আঙ্কেল আন্টি আর রুহিকে খুন করেছে? আমি আলামিনকে ফোন দিলাম। কিছু সময় রিং হওয়ার পরে ধরলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, অনেক দিন পরে কল করলেন, নিশ্চয়ই কোনো বড় কাজ আছে। তুই ঠিক ধরেছিস আলামিন। তুই কোথায় আছিস এখন? স্যার, আমি তো অফিসে বসে আছি। শোন, আমি তোকে একটা ছবি হোয়াটসঅ্যাপ করতেছি। এই ব্যক্তির সব তথ্য আমার চাই, কোথায় আছে, কি করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি। ওকে স্যার, আপনি পিক সেন্ড করুন। আচ্ছা। এরপর আমি ফোন রেখে দিলাম, চলে এলাম আঙ্কেলের রুমে। যে রুমে আঙ্কেল থাকতেন। আমি তার ড্রয়ার খুলে আঙ্কেলের মোবাইলটা বের করলাম। এরপর সেখান থেকে একটা ছবি আমার মোবাইলে নিয়ে নিলাম। সেই ছবিটা আবার আলামিনকে দিয়ে দিলাম। ব্যাস, আজ কাজ ক্লিয়ার। এখন শুধু কিছু সময়ের অপেক্ষা মাত্র। আমি আবার আমার রুমে গেলাম। বিছানা থেকে নিজের পার্সোনাল ল্যাপটপটা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। পার্কের এক কোণে একটা বেঞ্চে বসে আছি। চারিদিকে শুধু ক্যাপল আর ক্যাপল। আমি শুধু চেয়ে চেয়ে তাদের কাণ্ড দেখতেছি। আমার বেশ ভালোই লাগে এগুলো দেখতে। আমি যে বেঞ্চে বসে আছি সেখানে কেউ বসে না, কারণ আমি রোজ এই সময় এসে এখানে বসি। আর এই পার্কে প্রায় আমার চেনা পরিচিত লোক আসে। আমি তাদের সকলকেই চিনি, কিন্তু তারা আমাকে চেনে না। এখানে এমন অনেক মেয়ে আছে যাদের বাবা অনেক বড় বড় ব্যবসায়ী, কিন্তু তাদের ছেলে বা মেয়ে। যাক, এইসব কথা বাদ দেই, আসল কথায় আসি। আমি বসে আছি চোখ দুটি বন্ধ করে। প্রায় 5টা বছর ধরে আমি এখানে একা বসে থাকি। আর যখনই চোখের সামনে এমন জোড়া দেখতে পাই, তখনই আমার শিমলার কথা মনে পড়ে যায়। কেন জানি না, ওকে ভুলতে পারি না। সেই কবে 8 বছর আগে দেখেছিলাম ওকে। তবে ওর যে চোখ দুটি ছিল তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর ঠোঁটের কথা নাই বললাম। তাছাড়া গলার কণ্ঠটা মাশাআল্লাহ সব ঠিক ছিল, শুধু মেয়েটাই খারাপ ছিল। তাই তো ওকে আজও আমি ভুলতে পারি নাই। আমার জীবনে শিমলার চ্যাপ্টারটা অনেক অদ্ভুত। আমি জানি না এই মেয়েটাকে আমি কোনোদিন পাবো কিনা, আর কোনোদিন ভুলতেই বা পারবো কিনা। সব একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আচ্ছা, আমি এতক্ষণ ধরে শিমলা শিমলা করতেছি। এই শিমলাটা কে ভাই? আপনি ঠিক ভাবতেছেন। এই শিমলা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড। আজ থেকে প্রায় 8 বছর আগে আমাদের সম্পর্কের ইতি ঘটেছিল। 2 বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে সেই দিন শিমলা চলে গিয়েছিল আমাকে একা করে। হঠাৎ একটা শব্দে আমার ঘোর কেটে গেল। আমি ল্যাপটপে তাকিয়ে দেখি আলামিনের মেইল। আমি মেইলটা চেক করতে লাগলাম। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে হচ্ছেটা কি। একদিনে আমি 2টা ভীষণ বড় শক খেলাম। প্রথমত, আঙ্কেল আমার কাছে সবকিছু তুলে দিল। আমি তো ভেবেছিলাম অনেক কষ্ট করে আমাকে ফাইলগুলো জোগাড় করতে হবে, কিন্তু না, অনেক সহজে সবকিছু হয়ে গেল। আর এখন জানতে পারি আমাকে নাকি খুলনা যেতে হবে। এটা সেই শহর যেখান থেকে আমি পালিয়ে এসেছিলাম 8 বছর আগে। মনের ভেতরে একটা অজানা ভয় কাজ করতেছে। মনে অনেক প্রশ্ন এসে জমা হচ্ছে। সেখানে গিয়ে কি আমি আমার পরিবারের দেখা পাবো? আমাদের সেই বাসাটা কি এখনো সেখানে আছে, নাকি অন্য কোথাও চলে গেছে সবাই? এখনো কেউ আমাকে মনে রেখেছে? আর শিমলাই বা কোথায়? ওর দেখা কি আবার পাবো? আমি জানি এইসব প্রশ্নের উত্তর আমি খুলনা গেলেই পাবো। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি যাকে খুঁজতেছি, মানে যে আমার আঙ্কেলকে মেরেছে, সে নাকি খুলনা থাকে। তার বাসা নাকি খুলনা শহরে। তাই তাকে শেষ করতে তো আমাকে খুলনা যেতেই হবে। আর আমার অতীতের সবকিছু এই খুলনা শহরেই। আমি পকেট থেকে ফোন বের করে জাকির সাহেবকে ফোন দিলাম। জি স্যার, বলুন। খুলনা শহরে আমাকে ট্রান্সফার করুন জলদি, ফাস্ট। ওকে স্যার।
এরপর ফোন রেখে দিলাম। মোবাইলে তাকিয়ে দেখি তখন বিকাল 4টা বেজে গেছে। ভালো করে আলামিনের দেওয়া ফাইলটা দেখতে লাগলাম। লোকটার নাম এনামুল হক, বর্তমানে খুলনার এমপি। এটা হচ্ছে তার উপরের পরিচয়। আর যদি গভীরে যাওয়া হয় তাহলে হয়তো এর কোনো শেষই হবে না। অনেক কালো ব্যবসার সাথে জড়িত, আর তার সাথে মার্ডারের মতো অনেক ভয়ঙ্কর কিছু আছে। কিন্তু এই বিষয়ে কেউ কিছু জানে না, শুধু কয়েকজন ছাড়া। ফাইলে আর কিছু লেখা নেই। এখানে এনামুলের মোবাইল নাম্বার দেওয়া আছে, সাথে তার কিছু পার্সোনাল তথ্য। আমি ল্যাপটপ অফ করে নিলাম। মুখের কোনায় কেন জানি একটা হাসি চলে আসতেছে, কারণটা না জানাই থাক। আর কিছু সময়ে পার্কে বসেছিলাম। এরপর ক্ষুধা অনুভব করলাম, তাই চলে এলাম সোজা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে কিছু খেয়ে নিলাম। হাতে কোনো কাজ নেই, তাই রেস্টুরেন্টে বসে আছি আর ল্যাপটপে ফেসবুকিং করতেছি। তখনই আমার সামনে এলো আবেদ। আবেদ হচ্ছে আমার ভার্সিটির ফ্রেন্ড। আবেদ আমার সামনে এসে বলল, কিরে বন্ধু, কি অবস্থা? এই তো বন্ধু চলে যাচ্ছে, তোর কি খবর তাই বল। আরে বন্ধু, আর বলিস না, গার্লফ্রেন্ডের প্যারা বড়ই ভয়ঙ্কর। কেন, তোর আর অনুর কি হলো আবার? ধুর বাল, সারাদিন শুধু প্যারা দেয়। যেমন? আরে ভাই, তুই তো জানিস যে আমি পাবজি গেমটা কত পছন্দ করি, কিন্তু ওই মেয়ে আমাকে পাবজি খেলতে দেয় না। সেই ভার্সিটি লাইফ থেকে গেমটা খেলে আসছি, আর এখন শালা সব শেষ। বাহ চৌধুরী ভাই বাহ। বন্ধু, মজা নিস না। তা আজকে হঠাৎ এখানে কেন? এখানে কি আর সাধে এসেছি? ওই দিকে দেখ। এরপর ওর কথা মতো বাম পাশে তাকিয়ে দেখি অনু বসে আছে। হায় আল্লাহ, ভাই তুই যা তাহলে। দেখ আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। হুম। বন্ধু, কালকে আমি খুলনা যাচ্ছি। হঠাৎ খুলনা কেন? ট্রান্সফার হয়েছে ওখানে। ধুর, সবাই যার যার মতো ব্যস্ত হয়ে যাচ্ছে। আমাদের ফ্রেন্ড সার্কেলটা একদম নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দোস্ত মন খারাপ করলে হবে, এটাই জীবন। এরপর আবেদ আমাকে জড়িয়ে ধরলো আর বলল, অনেক মিস করবো তোকে দোস্ত। দোস্ত আজকে আসি তাহলে। এরপর আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে। আমি বাসার কাছে এসে একটা দোকান থেকে সিগারেট কিনে নিয়ে বাসায় ঢুকলাম। ও, আপনাদেরকে তো বাড়ির কথা বলাই হয়নি। চলুন বাসা সম্পর্কে কিছু বলি। আমি যে বাসায় থাকি সেই বাসাটা আমার না, আবার আমার। মানে হচ্ছে এই বাসার মালিক ছিলেন রফিক আঙ্কেল, মানে যিনি মারা গেছেন। যেহেতু তার কোনো ছেলে বা মেয়ে নেই, তাই এই বাসা আমারও বলা যায়। বাড়িটা 2 তলার। এই এর বড় বাসায় শুধু আমি একাই থাকি। একটু অদ্ভুত হলেও আমার তো ভালোই লাগে। থাক, আর কিছু বলবো না। আমি বাসায় ঢুকে সোজা ছাদে চলে এলাম। ছাদের এক পাশে দোলনা আছে। আমি সেখানে গিয়ে বসে পড়লাম আর পকেট থেকে সিগারেট প্যাকেট বের করলাম। হাতে সিগারেট আর মনে অনেক প্রশ্ন নিয়ে বসে আছি। জীবন বদলাতে আসলে সময় লাগে না। আগে আমি কি ছিলাম আর এখন আঙ্কেলের কারণে কি হয়ে গিয়েছি, ভাবতেই অবাক লাগে। এরপর ছাদে বসে কয়েকজন বন্ধুর সাথে ফোনে কথা বলে নিলাম, কারণ কালকে তো খুলনায় চলে যাচ্ছি। জানি না আবার কবে আসবো। নিচে এসে কিচেনে গিয়ে রান্না করতে লাগলাম। আমি নিজেই রান্না করতে পারি, তাই কাউকে লাগে না। রাতে খাবার খেয়ে নিজের রুমে চলে এলাম। রুমে এসে মোবাইলে গেম খেলতে লাগলাম। তখনই মোবাইলে একটা কল আসলো। বলুন তো কেমনটা লাগে। তারপরে গেম থেকে বেরিয়ে ফোন রিসিভ করি। জাকির সাহেব ফোন করেছে। আপনি ফোন দেওয়ার আর সময় পেলেন না? সরি স্যার, কিন্তু একটা নিউজ জানানোর জন্য আপনাকে ফোন করেছিলাম। বলেন। স্যার, আপনার ট্রান্সফার হয়ে গেছে খুলনায়। প্রথমে তো রাজি হচ্ছিল না, পরে আপনার কথা বলায় রাজি হয়েছে। গুড জব। স্যার, সবচেয়ে মজার বিষয় কি জানেন? কি? স্যার, খুলনা বিভাগে মাত্র কয়েকদিন আগে এক অফিসারকে নিয়োগ করা হয়েছিল, কিন্তু আপনি তার সবকিছু ভেস্তে দিলেন। এখন সে নওগাঁ ট্রান্সফার হয়েছে। আপনি মিয়া অনেক বেয়াদব হয়ে গেছেন। জি স্যার, মানে আচ্ছা সবকিছু বুঝলাম, কিন্তু সেখানে তো আমি কিছুই চিনি না। একটা থাকার ব্যবস্থা করতে হবে তো নাকি? স্যার, আপনি আমাকে এই 2 বছর এইটুকু চিনলেন। আমি সবকিছু ব্যবস্থা করে রেখেছি। তাই নাকি? তা কি ব্যবস্থা করেছেন শুনি। স্যার, সবকিছুর ব্যবস্থা করে রেখেছি। একটা এসি বাসের টিকিট কেটে রেখেছি আপনার জন্য। এরপর সেই বাসে উঠে সোজা খুলনা। সেখানে আপনার জন্য অপেক্ষা করবে মিস্টার আরিফ। সেখানে আমার মতো আপনার সাথে সবসময় থাকবে মিস্টার আরিফ। সে খুলনা ছেলে, তবে এখনো চাকরিতে জয়েন করে নাই। আপনার সাথেই জয়েন হবে এবং সেই ছেলে আপনাকে একটা বাসায় নিয়ে যাবে। বাসাটা সম্ভবত 2 তলা। আমি ভালো জানি না, তবে এটুকু বলতে পারি আপনার সেখানে কোনো অসুবিধা হবে না। আর কোনো অসুবিধা হলে তো আমি আছি। আমি তো জাকির সাহেবের কথা শুনে পুরোই হট। এ কি সেই জাকির সাহেব যে কিনা 2 বছর আগে একটা বোকার ডিব্বা ছিল, কিছুই বুঝতো না, সবকিছু আমি বুঝিয়ে দিতাম। আর এখনো আমার সাথে থাকতে থাকতে অনেক ফাস্ট হয়ে গেছে। ভালোই হয়েছে, আর বলার দরকার নেই। আমি বুঝে গেছি আপনি সবকিছুই ঠিক করে রেখেছেন। গুড জব। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে মিস্টার জাকির সাহেব, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। মানে বুঝলাম না স্যার, আপনি কি চিরকালের জন্য খুলনা চলে যাচ্ছেন নাকি? অনেকটা সেই রকম।
পরিস্থিতি ভালো হলে আর আসবো না হয়তো এই ব্যস্ত শহরে। স্যার তাহলে আমার কি হবে? আপনি এখন অনেক বুদ্ধিমান হয়ে গেছেন, এখন আর আমার প্রয়োজন হবে না। স্যার আপনি প্লিজ যাবেন না। আপনি জানেন আমি যেটা একবার বলে ফেলি সেটা থেকে আর ফিরি না। আচ্ছা স্যার, আবার দেখা হবে আশা করি। আচ্ছা জাকির সাহেব, বাস কয়টায় ছাড়বে? জি স্যার, সকাল 10টায়। আচ্ছা বাই। এরপর ফোন রেখে দিলাম। আসলে এই শহরে প্রায় 8 বছর ধরে আছি, তাই অনেকটা মায়া জমে গেছে। ইচ্ছা করতেছে চলে না যেতে, কিন্তু আঙ্কেলের কথা আমাকে রাখতে হবে। আর তাছাড়া নিজের একটা পরিবার আছে, আমার তাদের কথাও চিন্তা করতে হবে। পরিবারের কাছ থেকে আমি অনেকদিন ধরে দূরে থেকেছি। আর নয়, আমি যখন আমার বাসা, আমার প্রিয় শহর ছেড়ে এসেছিলাম, তখন আমার বয়স অন্তত 16 থেকে 17 ছিল, ঠিক মনে নেই। তখন এত কিছু বুঝতাম না, তখন আবেগ দ্বারা জীবন চালিত করতাম। আমি ঠিক হলে এই সময় প্রায় 80 ভাগ ছেলে মেয়ে আবেগ দিয়ে জীবন চালায়, আমিও তাদের একজন ছিলাম। আবেগের বশে বাসা থেকে পালিয়ে আসি আর এসে পড়ি যান্ত্রিক শহর ঢাকাতে। আর এখানে আঙ্কেলের সাথে কেটে যায় দীর্ঘ 8 বছর। ওহ সরি, এত আঙ্কেল আঙ্কেল করতেছি, আপনাদের তো আঙ্কেলের নামই বলা হয়নি। আঙ্কেলের নাম হচ্ছে রফিক চৌধুরী। তিনি পেশায় একজন পুলিশ অফিসার ছিলেন। আর বাকি সবকিছু গল্পে আস্তে আস্তে জানতে পেরে যাবেন। জাকির সাহেবের ফোন রেখে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 11টা বাজে। অনেক রাত হয়ে গেছে। এরপর ঘুমাতে যাব, তখনই একটা কথা মনে পড়লো, তাই মোবাইল থেকে নিজের পার্সোনাল টিমটা খুলে ফেলে একটা অবৈধ সিম প্রবেশ করাই আমার মোবাইলে। এরপর মোবাইলে অন করে ল্যাপটপ থেকে একটা নাম্বার উঠিয়ে কল করি সেই নাম্বারে। কিছু সময় রিং হওয়ার পরে কল রিসিভ করলো, কিন্তু মজার বিষয় হচ্ছে ফোন রিসিভ করে কোনো কথা বলতেছে না, একদম চুপ করে আছে। অনেক চালাক আছে। তাই আমি বললাম, মিস্টার এনামুল, আপনি তো দেখছি অনেক চালাক, কিন্তু এত চালাক হয়েও আপনি ফেসে গেছেন। খুব খারাপ লাগতেছে আপনার জন্য। কে কে বলছেন আপনি? আর আমার নামই বা জানলেন কিভাবে? নাম্বার পেয়েছেন কই? কুল কুল, এত ব্যস্ত হলে চলবে? আপনার বিপি হাই হয়ে যাচ্ছে যে। এইবার এনামুল অনেক ভয় পেয়ে যায়, কারণ সে ভাবতে লাগলো যে আমি কি করে তার এইসব পার্সোনাল বিষয়ে জানলাম। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়। আর তার এত ভয় পাওয়ার কারণ হচ্ছে সে অনেক খারাপ কাজ করে থাকে, যেগুলো সে সব গোপনে করে যায়। এই তো 3 দিন আগে একটা মেয়েকে জোর করে রেপ করে মেরে ফেলেন তিনি। আর এইটা করতে তাকে কেউ দেখে ফেলে, কিন্তু কে দেখে ফেলে সেটা সে জানে না, তাই একটু ভয়ে আছে। এনামুল হক কাঁপা কাঁপা কণ্ঠে বললেন। কে তুমি? এই হাসি শুনে যেন এনামুলের প্রাণ যায় যায় অবস্থা। এবার তিনি একটু জোর গলায় বললেন, কে তুমি আর কি চাও? তোর মৃত্যু। তুই জানিস আমি কে? আর তুই কার সাথে কথা বলতেছিস জানিস? সকলের সামনে তোকে খুন করব, মনে রাখিস আমাকে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোর টিকিট তো আমি 8 বছর আগেই কেটে রেখেছিলাম, শুধু সময়ের অপেক্ষা ছিল। এখন সবকিছু ঠিক আছে। দেখা হবে এনাম ভাই, আলবিদা। ফোন কেটে দেওয়ার পরে অনেক কল আসতে লাগলো এনামুলের, কিন্তু আমি সিমটা খুলে ভেঙে ফেলে দিলাম, কারণ আমি জানি এনামুল এখন এই সিম ট্র্যাক করে আমার কাছে আসার চেষ্টা করবে। কিন্তু এত সহজ না রে ভাই। আপনি ঠিকই ধরেছেন, এই সেই এনামুল যে আমার আঙ্কেলকে খুন করেছে। শুধু আঙ্কেলকে নয়, আঙ্কেলের মেয়ে এবং তার স্ত্রীকেও। এনামুলকে ফোন দেওয়ার কারণ হচ্ছে ওকে একটু আতঙ্কে রাখা। আমি অপরাধীকে আতঙ্কে রাখতে ভালোবাসি, তাই একটু মজা নিলাম এনাম ভাইয়ের সাথে। এরপর ফোন রেখে সোজা ঘুমের দেশে হারিয়ে আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠলাম, কারণ আজকে তো আমাকে খুলনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর রোজকার মতো সকালের খাবার বানাতে গেলাম। নাস্তা বানিয়ে খাবার খেয়ে নিলাম। এরপর ঘড়িতে চেয়ে দেখি 9টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে আমার সবকিছু একটা ব্যাগে গুছিয়ে নিলাম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মানে আঙ্কেলের দেওয়া ফাইলটা খুব ভালো করে ব্যাগে রেখে দিলাম। এরপর বাসার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেলাম। মনটা একটু খারাপ, কারণ অনেকদিন হলো এই বাসাতে আছি, আর আজকে সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। আবার একদিক দিয়ে একটু এক্সাইটেডও লাগতেছে, কারণ নিজের শহরে যাচ্ছি। বাসা থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে, কারণ আমার বাসার একটু দূরেই বাস স্ট্যান্ড। তাই আর রিক্সা নিলাম না। বাস স্ট্যান্ড আসতে আসতে প্রায় 10টা বেজে গেছে। আমি বাইরে একটা দোকান থেকে কিছু চিপস আর জুস নিয়ে বাসের সিটে গিয়ে বসলাম। বাসে করে কোথাও গেলে আমার এইগুলো খেতে খুব ভালো লাগে। অনেকে আবার আমাকে বাচ্চা বলতে পারেন, আসলে কিন্তু আমি বাচ্চা না। বাস ছাড়তে এখনো 10 মিনিট বাকি। আমি একটু আগে ভাগে গিয়ে বসে উঠে পড়লাম, কিন্তু বাসে ঢুকে সিটের কাছে গিয়ে মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি মনে মনে ভেবেছিলাম আমার সিটটা হয়তো জানালার কাছে পড়বে, কিন্তু না, আমার পুরা কপাল। আমি মন খারাপ করে আমার সিটে বসে পড়লাম। আমার পাশের সিটটা ফাঁকা, হয়তো একটু পরে এসে বসে পড়বে। আমি এইসব কিছু না ভেবে পকেট থেকে হেডফোন বের করে মোবাইল ঢুকিয়ে গান শুনতে লাগলাম। বাসের সিটে হেলান দিয়ে চোখ মুখ বুজে শুয়ে আছি, আর ফেলে আসা দিনগুলোর কথা মনে করতেছি।
কতই না রঙিন ছিল আগের দিনগুলো। আমাদের পরিবারে একমাত্র আয়ের উৎস ছিল আমার আব্বু। সে একটা সরকারি প্রাইমারি স্কুলের সাধারণ একজন শিক্ষক ছিল। আর আমরা পরিবারে মোট সদস্য ছিলাম 5 জন: আব্বু, আম্মু, ভাইয়া, আপু আর আমি। ভাইয়া আমার অনেক বড় ছিল। আমি যখন 10ম শ্রেণীতে পড়তাম তখন ভাইয়া অনার্স কমপ্লিট করে ফেলেছিল। তাই আমি ভাইয়াকে সবসময় একটু বেশি ভয় পেতাম। আর আমার যে আপু ছিল সে আমার থেকে 4 বছরের ছোট ছিল। ছোট হলে কি হবে, আমাকে সবসময় জ্বালিয়ে মারতো। আমাদের ভাই বোনের কারণে আমাদের পরিবার সবসময় খুশির ছোঁয়া লেগে থাকতো। আর এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতো আমার আব্বু। তিনি কখনো আমাদের কোনো আবদার অপূর্ণ রাখে নাই। তবে ভাইয়া তো ঘরের বড় ছেলে, তাই ভাইয়া আব্বুর কাছে তেমন কিছু চাইতো না। এক কথায় আমাদের পরিবারের মধ্যে আমি একটু ব্যতিক্রম ছিলাম। যেমন ধরেন, আব্বু এখন আমার এটা লাগবে, আব্বু আমার এখন ওইটা লাগবে, ভাইয়া আমার কিছু টাকা লাগবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আব্বু আর ভাইয়া কখনোই আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নাই। সবকিছুই ঠিকঠাক চলতেছিল। কিন্তু হঠাৎ একটা কারণে বর্তমানে তখনই একটা মেয়ে আমাকে বলে উঠল। এক্সকিউজ মি। আমার কানে হেডফোন লাগানো, তাই শুনতে পেলাম না। ও হ্যালো, এক্সকিউজ মি। এইবার আমি কিছুর একটা শব্দ পেলাম, তাই চোখ মেলে তাকালাম। পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ। আমার থেকে যে অনেক ছোট হবে সেটা আমি দেখেই বুঝে ফেললাম। আর কিছু না ভেবে আমি বললাম, জি, আমাকে কিছু বলতেছেন? আপনাকেই বলতেছি, সেই কখন থেকে। বলুন, কি বলবেন? আমি কান থেকে হেডফোন খুলে একটা হাসি দিয়ে বললাম, ওই মিয়া, আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। আমাকে আমার সিটে বসতে দিন। আজব তো, আমি কি আপনাকে বসতে কি না বলেছি নাকি? আপনার যেখানে খুশি সেখানে গিয়ে বসেন, এখানে আমি কি করব? আপনার পাশের সিট আমার, আর আপনি এখান থেকে না উঠলে আমি ভিতরের সিটে কিভাবে যাব? আবুল কোথাকার। ওহ শিট, সরি, আমি বুঝতে পারি নাই। আগে বলবেন না? সরি সরি। যত সব। আমিও আমার সিটে বসে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম, এইটা মেয়ে নাকি অন্য কিছু? কথায় কথায় রাগ দেখায়। আর তাছাড়া আমাকে কি সব বললো এইমাত্র, আমি নাকি মিয়া আবুল। যত সব, এগুলো মানে কি? একটা অপরিচিত মানুষকে কখনো কেউ এগুলো বলে? আমার মনে হয় মেয়েটার মাথায় সমস্যা আছে, তা না হলে কেউ এগুলো বলে? আমি আর চোখে মেয়েটার দিকে চেয়ে দেখি ফোনে কথা বলতেছি। কি বলে সেটা শোনার খুব ইচ্ছে হলো। কেন সেটা আমি নিজেও জানি না, তাই আমি একটু শোনার চেষ্টা করলাম কি বলে। ভাইয়া, আমি এইমাত্র বাসে উঠলাম, একটু পরেই বাস ছেড়ে দিবে। অপর পাশ থেকে কি বলে সেটা শুনতে পাই না। কোনো সমস্যা হবে না ভাইয়া, তুমি শুধু শুধু চিন্তা করো না। ভাইয়া, আমি বাসায় এসে এটা নিয়ে তোমার সাথে কথা বলতেছি, এখন প্লিজ এটা বাদ দাও। এরপর ফোন রেখে দিল। মেয়েটার কথা শুনে একটু বুঝতে পারলাম যে মেয়েটা হয়তো তার ভাইয়ের সাথে কথা বলছিল এতক্ষণ। আমি তো ভেবেছিলাম হয়তো বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে। যাই হোক, সব মেয়ের তো আর এক নয়। আমি আর মেয়েটার দিকে খেয়াল না করে সিটে হেলান দিলাম। আবার আগের মতো ভাবতে লাগলাম অতীত। সবকিছু ঠিকঠাক চলতেছিল আমার জীবনে। যখন আমি 8ম শ্রেণীতে পড়ি তখন আমার জীবনে শিমলা নামের একটা মেয়ে আসে। শিমলার বাসা ছিল আমাদের পাশের এলাকায়। এর আগে শিমলা তার মামার বাসায় থেকে পড়ালেখা করত। সেই দিন ছিল শুক্রবার। আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে আমাদের স্কুল মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম। তখনই আমাদের পাশ দিয়ে 2টা মেয়ে হেঁটে যায়। আমি প্রথমে খেয়াল করি নাই, কিন্তু মেয়েটা যখন আমার পাশ দিয়ে হেঁটে গেল আর আমার মুখে তার ওড়না লাগলো, তখন আমার প্রায় জ্ঞান হারানোর অবস্থা। মেয়েটির ওড়নায় পাগল করা ঘেরান ছিল। আমি সাথে সাথে মেয়েটার দিকে তাকাই, ব্যাস হয়ে গেল। আমি হা করে একভাবে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। কি বলবো, আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। মেয়েটির সবকিছু যেন একদম পারফেক্ট। সবচেয়ে বেশি ভালো লেগেছিল মেয়েটির টানা টানা 2টি চোখ। আমি যেন সারা জীবন ওই চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবো। মেয়েটির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চলে গেছে খেয়ালই করি নাই। আমি বাস্তবে ফিরে এসে সামনে দৌড়ে গেলাম। পিছে পিছে আমার বন্ধুরাও এলো, কিন্তু মেয়েটিকে আর দেখতে পেলাম না। কি রে দোস্ত, সেই কখন থেকে খুঁজতেছিস, কিছুই বলছিস না? দোস্ত, কিরাসকে খুঁজতেছি। সবাই হেসে দিল। আমি এখানে হাসার কি বলেছি? হাসবো না তো কি করব? তা তোর ক্রাশের নাম কি? জানি না। বাসা কই? জানি না শালা, আমি কিছুই জানি না। জানলে কি আর এখানে খুঁজতাম? তুই কি পাগল হইলি নাকি? নাকি আমাদের সাথে ফাজলামো করতেছিস? মাম্মা, সত্যি আমরা যখন একটু আগে কথা বলতেছিলাম তখনই আমাদের পাশ দিয়ে হেঁটে গেছে, কিন্তু আমি অন্য খেয়ালে ছিলাম, তাই হারিয়ে ফেলেছি। সবাই কিছু সময় ভেবে বলল, যখন তুই ওকে এখানে দেখছিস তাহলে নিশ্চয়ই আমাদের বা পাশের এলাকার মেয়ে বা ঘুরতে এসেছে। তাহলে ওকে খুঁজে পাওয়া যাবে, সমস্যা নাই, চিন্তা করিস না।
এইভাবে সেই দিন বাসায় চলে যায়, কিন্তু বাসায় গিয়ে আমার কিছুই ভালো লাগতেছিল না, শুধু মেয়েটার কথাই ভাবতেছিলাম। অবশেষে পরের দিন আর কিছু না ভেবে স্কুলে চলে গেলাম। আমি সহ আমার সব বন্ধুরা স্কুল মাঠে বসে আছি, একটু পরে ক্লাস শুরু হবে, তাই ক্লাসে চলে গেলাম। সেই দিন আমি ক্লাসে গিয়ে সব থেকে বড় শক খাই, কারণ ক্লাসের ফার্স্ট বেঞ্চে কালকের সেই মেয়েটা বসে আছে। কথা বলতে যাব তখনই স্যার ক্লাসে চলে আসে। ব্যাস, ক্লাস করতে লাগলাম। মেয়েটি নাকি আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছে, নাম শিমলা। আমি তো আজকে সারাদিন শিমলার দিকে তাকিয়েছিলাম। অবশেষে সব ক্লাস শেষ হলো। এর মাঝে আমি আমার বন্ধুদের বলে দিয়েছি যে এই সেই মেয়ে। ক্লাস শেষে আমি বাইরে দাঁড়িয়ে আছি, সাথে আমার বন্ধুরা। শিমলা আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে বের হলো। আমি তাদের পথ আটকে দাঁড়ালাম। ওই শ্রাবণ, পথ আটকেছিস কেন? সামনে থেকে সর, বাসায় যেতে হবে। হৃদিতার কাছে গিয়ে বললাম, দোস্ত তুই প্লিজ একটু ওই দিকে গিয়ে অপেক্ষা কর, শিমলার সাথে আমার কিছু কথা আছে। আমার দিকে বড় বড় চোখ করে তাকালো হৃদিতা, এরপর অন্য পাশ দিয়ে দাঁড়ালো, সাথে সাথে আমার ফ্রেন্ডরাও। এ কি, আপনি কে? আর আমার রাস্তা আটকিয়েছেন কেন? আমি তোমাকে ভালোবাসি। কালকে বিকালে তোমাকে দেখেছি, আর তোমাকে প্রথম দেখাই ভালো লেগে যায়। তোমাকে ছেড়ে আমার 1 মিনিটও চলবে না, বিশ্বাস করো। কালকে তোমাকে দেখার পরে সারা রাত একটুও ঘুমাতে পারি নাই, তাই তোমাকে চাই। আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? শিমলা অবাক হয়ে চেয়ে আছে আমার দিকে। অবাক হওয়ারই কথা, চেনা নাই জানা নাই, হুট করে এসে প্রপোজ। কি বলতেছেন আপনি এগুলো? কানে কম শোনো, সমস্যা নাই, আমি ম্যানেজ করে নিব। চুপ করুন আপনি। সে কখন থেকে উল্টাপাল্টা বলে যাচ্ছেন, আর আমি শুনে যাচ্ছি। তার মানে এই না যে ভালোবাসি বলেছি, তার মানে এই না যে এখনই প্রেম করতে হবে। আগে ভেবে দেখো, ভালো লাগলে তারপরে না হয় প্রেম করব, দুইজন একসাথে। শিমলা আর কিছু না বলে আমাকে কাঁধে ধাক্কা দিয়ে সামনের দিকে হেঁটে চলে গেল, সাথে হৃদিতাও ছিল। আমি একভাবে শিমলার যাওয়ার দিকে তাকিয়েছিলাম, কিন্তু সবচেয়ে বেশি অবাক হয়েছি যখন দেখি শিমলা যাওয়ার সময় পিছে ফিরে আমার দিকে চেয়ে একটা মুচকি হাসি দিল। ব্যাস, বুঝে গেলাম গ্রিন সিগন্যাল আছে অপর পাশ থেকে। এইভাবে 1 মাস কেটে গেল। এর মাঝে প্রতিদিন আমি শিমলাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করতেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই ভাবলাম যে আর শিমলার পিছে ঘুরবো না, আমি সিঙ্গেল আছি, সিঙ্গেলই থাকবো। আমার জীবনে কোনো প্রেম ভালোবাসা আর আসবে না মনে হয়, তাই এইসব নিয়ে আর না ঘাড়াই ভালো। আজকে 1 সপ্তাহ পরে স্কুলে গেলাম। এই 1 সপ্তাহ স্কুলে আসি নাই, কারণ শিমলাকে দেখলে আর নিজেকে আটকে রাখতে পারি না। শুধু ওর সাথে কথা বলার জন্য মনটা ছটফট করে, তাই 1 সপ্তাহ স্কুলে আসি নাই, যাতে করে শিমলাকে ভুলে যেতে পারি। কিন্তু আজকে স্কুলে এসে তো আমি পুরোই অবাক হয়ে যাই, কারণ স্কুলে এসে দেখি শিমলা গেটের সামনে দাঁড়িয়ে আছে, কাউকে খুঁজতেছে হয়তো। আমি কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে যেতে লাগি। তখনই শিমলা আমাকে দেখে ফেলে, আর আমাকে দেখে শিমলা আমার কাছে দৌড়ে আসে, আর এসে আমাকে ঠাস করে একটা চড় দেয়। আমি কিছুই বুঝলাম না কি হচ্ছে আমার সাথে। কিছু বলতে যাব, তখনই শিমলা আমার হাত ধরে টেনে স্কুলের এক পাশে নিয়ে আসে। স্কুলের এই পাশে সচরাচর কেউ আসে না। আমি আর চুপ না থেকে শিমলাকে বললাম, আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন, আর আমাকে থাপ্পড়ই বা মারলেন কেন? কিছু বুঝিস না তাই না? কই ছিলে এতদিন? তাতে আপনার কি? তুই জানিস আমি এই কয়েকদিন কত চিন্তায় ছিলাম তোকে নিয়ে। রোজ স্কুলে এসে তোর জন্য অপেক্ষা করতাম, কিন্তু তোকে পেতাম না। হঠাৎ আমাকে খোঁজার কারণ? তোকে কেন খুঁজি তুই জানিস না? না বললে জানবো কিভাবে? আমি তোকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি, তাই তো তোকে পাগলের মতো খুঁজে বেড়াই। আমি তো নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছি না, তাই নিজের গায়ে একটা চিমটি কাটলাম। না, আমি তো স্বপ্ন দেখছি না, আমি বাস্তবেই। তার মানে শিমলা আমাকে এইগুলো বলতেছে, মানে কি? কিছুই তো বুঝতেছি না। তাই আমি শিমলাকে জিজ্ঞেস করলাম, মানে কি বলতেছো তুমি এগুলো? শ্রাবণ, আমি ঠিকই বলতেছি। আমি সেদিন খুব অবাক হয়েছিলাম, যেদিন তুমি আমাকে প্রথম দেখায় প্রপোজ করেছিলে। আমি একটু অন্যরকম ছেলে পছন্দ করতাম, যে সবার থেকে ভিন্ন হবে, আর তুমিও ছিলে সবার থেকে ভিন্ন। আমি তো তোমাকে সেদিন প্রথম থেকেই ভালোবাসি, কিন্তু বলি নাই, কারণ আমি চাচ্ছিলাম যে এত অল্প বয়সে এসবের ভিতরে নিজেকে জড়াতে না। আমি শিমলার কথা শুনে পুরোই থ হয়ে আসি, মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। তবুও এক্সাইটেড হয়ে বললাম, তোমার হাতটা একটু ধরতে পারি? এই না না না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। প্লিজ, একবার, কেউ দেখবে না। আচ্ছা, একবার। এইভাবে শুরু হয় আমাদের প্রেম কাহিনী। তবে আমরা যে প্রেম করতাম এটা শুধু আমাদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কেউ জানতো না, কারণ তখন আমরা খুব ছোট ছিলাম। যদি আমাদের পরিবারে কেউ জানতে পারতো তাহলে অনেক সমস্যায় হতে পারতো। এজন্য আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম।
এর ভিতরে আবার সিমলার অনেক নিয়ম ছিল, যেমন সপ্তাহে মাত্র একবার ঘুরতে বের হতে পারবো, দিনে 2বার ফোনে কথা বলতে পারবো, এইরকম কিছু নিয়ম ছিল। আমিও বেশ ভালোভাবে সিমলার দেওয়া নিয়মগুলো পালন করতাম। এইভাবে কেটে যায় আমাদের 2টা বছর। আমাদের বয়স কম হলেও আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। আমরা দুজন খুব ভালো করেই জানতাম এটা কোনো আবেগের ভালোবাসা নয়, এটা আমাদের ভিতরে প্রথম ও শেষ ভালোবাসা। এই 2 বছর বেশ ভালোই কেটেছে আমাদের দিনকাল। সিমলা আর আমার ভালোবাসা কমই তো নাই, বরং দিন দিন আমার প্রতি সিমলার কেয়ার যেন বেড়েই চলছিল। এসএসসি পরীক্ষার মাত্র 2 দিন বাকি। বিকালবেলা আমাদের বাসার সাথে বসে আছি। এখন আড্ডা দেওয়া অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ একটাই, সিমলা। নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি শুধুমাত্র সিমলার জন্য, কারণ আমি যে ওকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ছাদে বসে কিছু পুরনো কথা চিন্তা করতেছিলাম, তখনই সিমলার ফোন। এই সময় কখনো সিমলা ফোন দেয় না, তবুও ভাবলাম হয়তো আমার কথা খুব মনে পড়তেছে, তাই হয়তো ফোন দিয়েছে। আমি তাড়াতাড়ি ফোনটা রিসিভ করি। হ্যাঁ, আমার জান পাখিটা, বলো। তুমি কোথায় এখন? বাসায়। কেন, ঘুরতে যেতে হবে নাকি? তুমি তাড়াতাড়ি পার্কে চলে এসো, আমার সাথে দেখা করো। ওকে বেপি, ওয়েট। তুমি 1 মিনিট অপেক্ষা করো, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। শ্রাবণ, সবসময় ফান ভালো লাগে না। আচ্ছা বাবা, সরি, আমি আসতেছি। আমি জানি সিমলা এখন রেগে আছে, আমি হয়তো কোনো ভুল করেছি। তার সাজা দেবে এখন ডেকে নিয়ে, কারণ এর আগে অনেক হয়েছে এমন। জানি না সিমলার সামনে যে কয় হাজারবার আমি কান ধরেছি, এর কোনো ঠিক নেই। কার কাছে এটা কেমন লাগে জানি না, তবে আমার তো ভালোই লাগে গার্লফ্রেন্ডের সামনে কান ধরতে। এই তো কথা বলতে বলতে সিমলার কাছে চলে এসেছি। পার্কে প্রবেশ করে দেখি পার্কে অনেক লোক, মানে বিকাল টাইমে অনেক কাপল থাকে এখানে। বেশ মজার একটা বিষয়। আমি আর দেরি না করে আমার জানের কাছে গেলাম। বলো, কি বলবে? তোমার ফোন নাম্বারটা দাও। এই নাও। পাসওয়ার্ড কি? তোমার নাম। প্রায় 20 মিনিট পরে আমার কাছে ফোন দিল। আমি হাতে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, কি করলে ফোনে এত সময়? আমাদের সবকিছু ডিলিট করে দিলাম। হোয়াট এ জোক। এইটা কোনো মজার কথা না, ফোন চেক করে দেখো। সিমলার কথা এবার আমি ফোনটা চেক করলাম। সত্যি তো, আমার ফোনে আমার আর সিমলার কোনো মেসেজ নেই, নেই কোনো ছবি, নেই কোনো সিমলার নাম্বার। আমি অবাক হয়ে সিমলাকে জিজ্ঞেস করলাম, এগুলো কি সিমলা? আমি তো কিছুই বুঝতেছি না। আমি বুঝিয়ে বলি, আমার পক্ষে আর এই সম্পর্কটা টিকে রাখা সম্ভব না শ্রাবণ। তুমি আর আমাকে কখনো বিরক্ত করবে না, আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না। আই এম সরি, তুমি আমাকে মাফ করে দাও। আমি জানি আমি নিশ্চয়ই কোনো অপরাধ করেছি, যার জন্য তুমি আমার সাথে এমন করতেছো। আমি আসি, আমাকে তুমি কথা দাও, আমাকে আর কখনো ডিস্টার্ব করবা না। সিমলা, তুমি এগুলো কি বলতেছো? আমার অপরাধ কি বলো, যার জন্য আমাদের 2 বছরের সম্পর্ক এইভাবে তুমি ভেঙে দিচ্ছ? তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার, যার জন্য আমাকে এখন এটা ভোগ করতে হচ্ছে। এরপর সিমলা চলে যেতে লাগলো। আমি সিমলার হাত ধরে বললাম, তাহলে এইসব কিছু কি শুধুমাত্র তোমার অভিনয় ছিল? জাস্ট টাইম পাস ছিলাম আমি? কথাগুলো বলার সময় চোখ থেকে পানি বেরিয়ে গেল। সিমলা আমার হাত ছাড়িয়ে দিয়ে বলল, আর কোনোদিন আমার সাথে যোগাযোগ না করলে খুশি হব। সিমলা এরপর চলে গেল। আমি সেই জায়গায় মাটিতে বসে পড়লাম। কি হয়ে গেল আমার এই 30 মিনিটে? এটা কি কোনো স্বপ্ন নাকি বাস্তব? স্বপ্ন হলেই তো ভালো হতো, কিন্তু আফসোস এই যে বাস্তব। যাওয়ার আগে সিমলা ব্রেকআপের কারণটাও বলে গেল না। সেই দিন আমি অনেক কান্না করেছি। এরপর সিমলার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর আমি নিজেই হাল ছেড়ে দেই। বাস্তবে ও হ্যালো মিস্টার, এক্সকিউজ মি। আমি চোখ মেলে তাকালাম, মেয়েটার দিকে তাকালাম। জি বলুন। আমার সাথে কথা না বলে নিজের ফোনের দিকে তাকান। সে কখন থেকে বেঁচে যাচ্ছে। আর আমাকে সাইড দিন, দুপুরে খাবারটা খেয়ে আসি বাইরে থেকে। ওরে বাপরে, এটা মেয়ে নাকি অন্য কিছু? সবকিছুতে যেন আগুন ঝরে। ওহ সরি। এরপর সাইড দিলাম। আশেপাশে তাকিয়ে দেখি বাসের সকালে বাইরে যাচ্ছে খাবার খেতে। মেয়েটা চলে যাওয়ার পরে আমি আমার সিটে বসে পড়লাম। ফোনে তাকিয়ে দেখি 3টা মিস কল। আমি চেক করে দেখি জাকির সাহেব। আমি সাথে সাথে ফোন ব্যাক করলাম। কি মিস্টার জাকির সাহেব, কি হয়েছে বলুন? কিছু হয়নি স্যার, একা একা অফিসে বসে আছি, তাই আপনাকে ফোন দিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। স্যার, বাসে কোনো সমস্যা হয়নি তো? আর কি বলবো, পাশে একটা মেয়ে আমাকে জাস্ট জ্বালিয়ে ভেঙে ফেলতেছে। কি এত বড় সাহস? আপনি অপেক্ষা করুন স্যার, আমি এখন গাড়ি নিয়ে আসতেছি। আপনি অনেক মজা করতে পারেন। আচ্ছা এখন ফোন রাখুন, আমি দুপুরে লাঞ্চ করে আসি। ওকে স্যার। এরপর আমি বাস থেকে বাইরে বের হলাম। জায়গাটা একদম অপরিচিত। আগে কখনো এসেছি কিনা মনে নেই, হয়তো ছোটবেলায় একবার এসেছিলাম। আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পেলাম।
কোনটার ভিতরে যাব ভাবতেছি। বাইরে থেকে যে সব থেকে ভালো দেখাচ্ছিল সেটার ভেতরে ঢুকে গেলাম। ব্যাস হয়ে গেল। ভেতরে গিয়ে দেখি আমার পাশের সিটে সেই মেয়েটাও ওখানে। কিন্তু মেয়েটা এমন ভিতর মতো বসে আছে কেন, আর চারদিকে তাকাচ্ছে কেন? এবার আমাকে দেখতে পেয়েছে। আমাকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস নিল মনে হচ্ছে। আমি মেয়েটির পাশের টেবিলে বসলাম, বোঝার চেষ্টা করতেছি কি হচ্ছে। মেয়েটির দিকে তাকিয়ে দেখি একদম ঘেমে গেছে, অথচ উপরে ফ্যান ঠিকই চলতেছে। হঠাৎ কানে এলো একদল বকাটে পোলাপানের বাজে শব্দ। এইবার বুঝতে পারলাম মেয়েটা ভয় পেয়ে আছে কেন। পাশে তাকিয়ে দেখি 4টা ছেলে মেয়েটির দিকে অনেক বাজে বাজে কথা বলতেছে, সাথে অনেক খারাপ প্রস্তাব দিচ্ছে। আমার শরীর আগুন হয়ে গেল। আমি টেবিলের উপর রাখা একটা কাচের বোতল নিয়ে সোজা একটা ছেলের মাথায় আঘাত করলাম। বোতলটা ভেঙে গেল, আর সেই ছেলেটা মাথায় হাত দিয়ে বসে পড়লো। বাকি 3 জনের মধ্যে একজন আমার সামনে এসে আমার মুখে ঘুষি মারার চেষ্টা করলো, কিন্তু আমি হাত ধরে বসলাম আর ছেলেটাকে তুলে একটা বেঞ্চের উপর ফেলে দিলাম। ব্যাস, রেস্টুরেন্টে সবাই সব কাজ বন্ধ করে দিল। সকলের নজর আমার দিকে। মেয়েটা এবার অনেকটা ভয়মুক্ত হয়েছে। 2 জন মাটিতে পড়ে আছে, আর বাকি 2 জনের মধ্যে একজন একটা চেয়ার তুলে নিয়ে এসে আমার শরীরে আঘাত করলো। চেয়ারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, অথচ আমার কোনো রিয়াক্টই নাই। এটা দেখে ছেলেটা অনেক ভয় পেয়ে গেল। আমি আর কিছু না বলে আমার হাতটা সামনে এনে ছেলেটার পেট বরাবর ঘুষি মারলাম। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়লো। বাকি একজন আমার এই মারামারি দেখে পালিয়ে যেতে চাইলো, কিন্তু আমি তাকে ধরে তার মুখে একটা চর মারি। ছেলেটার নাক থেকে রক্ত বেরিয়ে যায়। এটা দেখে রেস্টুরেন্টের সকলে ভয় পেয়ে যায়। 4 জন ছেলেই মাটিতে লুটিয়ে পড়ে আছে। আর মজার ব্যাপার হচ্ছে 4 জন মিলেও আমার তেমন কোনো কিছু করতে পারে নাই। কিছু সময় পরে রেস্টুরেন্টের ম্যানেজার এলো আমার কাছে। আমি এখনই পুলিশকে ফোন করতেছি। আপনার সাহস তো কম নয়, আমার রেস্টুরেন্টে এসে আমাদের জিনিসপত্র ভাঙচুর করেন। আরে ভাই, আমার তো মাথা কাজ করাই বন্ধ করে দিছে। এই ম্যানেজার বলে কি? এমনিতেই মেজাজটা খারাপ হয়ে আছে, তাই দিলাম ম্যানেজারকে ঠাস করে একটা থাপ্পড়। এরপর পকেট থেকে একটা কার্ড বের করে ম্যানেজার সামনে ধরলাম। ম্যানেজার ভালো করে কার্ডটি দেখেই আমার পা জড়িয়ে ধরে। সরি স্যার, সরি, আমি জানতাম না, আমাকে মাফ করে দিন প্লিজ স্যার। ম্যানেজারের এমন কাণ্ডে দেখে সবাই অবাক। সবাই হয়তো বুঝতে চাইছে যে কি এমন দেখালাম যে ম্যানেজার দেখেই পা জড়িয়ে ধরলো। আপনার কোনো মাপ নেই। আপনাদের রেস্টুরেন্টে কিভাবে এমন বকাটে পোলাপান ঢোকে, আর তাদের কিছু না বলে আপনি আমাকেই পুলিশের ভয় দেখান? আমি আশেপাশে তাকিয়ে দেখি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রিতে সিনেমা দেখতেছে। তাই আমি সকলকে এখান থেকে চলে যেতে বললাম। মেয়েটাও চলে গেল। এরপর অনেক কথার পরে ম্যানেজারকে মাফ করে দিলাম এবং ছেলে 4 জনকে এখানকার পুলিশের হাতে দিয়ে দিলাম। এরপর আমি 2টা বিরিয়ানির প্যাকেট নিয়ে বাসে চলে এলাম। বাসে এসে দেখি মেয়েটা মাথা নিচু করে তার সিটে বসে আছে। আমি কিছু না বলে আমার সিটে গিয়ে বসে পড়লাম। মেয়েটা আমার দিকে এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে নিল। আমি মেয়েটার দিকে একটা বিরিয়ানির প্যাকেট এগিয়ে দিলাম। কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে এরপর নিল। আমি আমার ব্যাগ থেকে পানির বোতল বের করে মেয়েটির দিকে দিলাম। এরপর চুপচাপ বিরিয়ানি খেয়ে নিল। আমিও আমার প্যাকেট খুলে খেয়ে নিলাম। এর মধ্যে বাস ছেড়ে দিয়েছে। মোবাইলে তাকিয়ে চেয়ে দেখি দুপুর 2টা বাজে। আমি চুপ করে বসে আছি বাসের সিটি হেলান দিয়ে। তখন মেয়েটা বলল, ধন্যবাদ। কিসের জন্য? এই যে তখন গুন্ডগুলোর হাত থেকে সেভ করার জন্য, আর এখন খাবার এনে দেওয়ার জন্য। আমি কিছু না বলে জাস্ট মুস্কি একটা হাসি দিলাম। তখন মেয়েটা আবার বলে উঠলো, কেউ ধন্যবাদ দিলে তাকে কিছু একটা বলতে হয়, জানেন না সেইটা? 10 মিনিট আগে কয়েকটা ছেলের জন্য একদম একটা বিড়াল হয়েছিল, আর এখন আমার কাছে এসে একদম বাঘের মতো গর্জন দেখাচ্ছে। এটাই হয়তো মেয়ে মানুষ। মনে মনে কথাগুলো বললাম। আচ্ছা ঠিক আছে, আই এম সরি অ্যান্ড ওয়েলকাম। কিছু সময় চুপ থাকার পরে মেয়েটা আবার বলে উঠলো, আচ্ছা ভাইয়া, আপনার নামটা যেন কি? ইমন। শুধু ইমন? হুম ভাইয়া, আপনি কি খুলনা যাচ্ছেন? বাসটা যেহেতু খুলনা যাচ্ছে সেহেতু আমিও খুলনায় যাচ্ছি। ভাইয়া, আপনার বাসা কি খুলনা? একটা মেয়ে এত বক বক করতে পারে আমার জানাই ছিল না। আমি তো ভেবেছিলাম একটা ধন্যবাদ দিয়ে চুপ হয়ে যাবে, কিন্তু এ তো দেখি থামার কোনো নামই নেই। যাই হোক, যেহেতু ভাইয়া বলে ডাকতেছে তাই সব চুপচাপ করে শুনে যাই। হ্যাঁ আবার না। মানে বুঝলাম না। খুলনা আমার বাসা, কিন্তু থাকি ঢাকাতে। আরে ভাইয়া, আগে বলবেন না? আমিও তো ঢাকায় থাকি। আপনি ঢাকায় কোথায় থাকেন? আমি পার্সোনাল কিছু কাউকে বলি না। ও হ্যালো, একটু ভাইয়া বলে ডেকেছি, এর মানে এটা না যে আপনি যা ইচ্ছা তাই বলবেন। ওকে সরি, এবার একটু চুপ করেন। মেয়েটা আমার সামনে থেকে মুখ সরিয়ে নিল। আমি আর কিছু না ভেবেই পকেট থেকে একটা সিগারেট বের করে খেতে লাগলাম। হঠাৎ করে মেয়েটা আমার মুখ থেকে সিগারেট কেড়ে নিয়ে বাসের জানালা দিয়ে ফেলে দিল। আমি হা করে মেয়েটির দিকে তাকিয়ে আছি। আপনার এত বড় সাহস আমার মুখ থেকে সিগারেট কেড়ে নেন? 1000 বার কেড়ে নিব,
কি করবেন আপনি? আপনি যদি একটা মেয়ে না হতেন তাহলে আপনাকে আমি এতক্ষণে মেরে পুঁতে ফেলতাম। আরে ধুর, সে কখন থেকে আপনি আপনি করতেছেন? আমি আপনার থেকে ছোট, তাই তুমি করে বলেন। অসহ্য। এরকম কথা বলে মেয়েটা আমার মাথা খেয়ে ফেলতেছে বাসের মধ্যে। একটু আগে আমাকে যা নয় তাই বলতেছিল, আর এখন একটু সময় ভাইয়া বানিয়ে আমার সাথে গল্প করতেছে। মেয়েটা অনেক মিশুক। মেয়েটার সাথে কথা বলতে বলতে খুলনা বাস স্ট্যান্ডে চলে এসেছি। প্রায় 5টা বেজে গেছে। রাস্তায় অনেক জ্যাম ছিল। মেয়েটা আমাকে বিদায় জানিয়ে বাস থেকে নেমে গেল। বাসের জানালা দিয়ে দেখলাম একটা ছেলে এসে মেয়েটাকে বাইকে করে নিয়ে গেল। এটা হয়তো তার সেই ভাই। যাই হোক, আমি আমার ব্যাগ কাঁধে নিয়ে বাইরে বের হলাম। চোখে সানগ্লাস লাগিয়ে নিলাম। এরপর বাস থেকে নেমে গেলাম, কিন্তু বাইরে কাউকে দেখতে পেলাম না যে আমাকে নিতে এসেছে। তাই আমি সাথে সাথে জাকির সাহেবকে ফোন দিলাম। জি স্যার, বলুন। আপনার সেই লোক কোথায়? আমি তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। স্যার, আপনি আর কিছু সময় অপেক্ষা করুন, নাজমুলকে আমি এখনই ফোন দিয়ে যেতে বলতেছি। কিন্তু এই নাজমুল কে? নাজমুল আমার মতো আপনার সাথে সব সময় থাকবে। আচ্ছা। এরপর আমি ফোন কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলাম। অনেক সময় দাঁড়িয়ে আছি, তখনই মনে পড়লো আজকে সারাদিন একটা সিগারেটও খাওয়া হয়নি। তাই পকেট থেকে একটা ব্যানসন সিগারেট বের করে খেতে লাগলাম। তখনই আমার চোখ গেল সামনের একটা মেয়ের দিকে। মেয়েটা একা একা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই কয়েকটা ছেলে মেয়েটির রাস্তা আটকিয়ে দিয়ে উল্টো পাল্টা কথা বলতে লাগলো। আমি মনে মনে তৈরি হলাম যে আজকে এদের আকাশে পাঠিয়ে দেব। ঠিক তখনই কোথা থেকে একটা পুলিশের গাড়ি আসে। 2জন পুলিশ গাড়ি থেকে নামলো। এরপর গাড়ি থেকে একটা মেয়ে পুলিশ নামতে দেখলাম। আরে, এটা তো মেয়ে না, এটা সাক্ষাৎ একটা পরী। আমি এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটার চোখ দুটি যেন খুব চেনা চেনা লাগতেছে। কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারতেছিলাম না। আর মেয়েটার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা, সেটা হচ্ছে তার চুল। অনেক লম্বা লম্বা চুল। ইচ্ছা করতেছে এই চুলের মাঝে হারিয়ে যায়। আমি মনে মনে এগুলো ভাবতেছিলাম আর পুলিশগুলোর কাণ্ড দেখতেছিলাম। তখনই আমাকে অবাক করে দিয়ে মেয়ে পুলিশটি ছেলে 3টার গালে কষে কষে কয়েকটি চর বসিয়ে দিল। আমি ভেবেছিলাম মেয়েটা হয়তো শান্ত হবে, কিন্তু না, এ তো আস্ত একটা রাগের ডিব্বা। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি, অলরেডি একটা সিগারেট শেষ। তাই পকেট থেকে আরেকটা সিগারেট বের করে মুখে নিলাম আর আশপাশে দেখতে লাগলাম। অনেক বদলে গেছে প্রাণের শহরটা। সেই আগের মতো আর কোনো কিছু নেই। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আগে একটা টিনের ঘর ছিল। এখানে মানুষ বাসের জন্য অপেক্ষা করত। আর এখানে তো এখন পুরো একটা ডিজিটাল বাস স্ট্যান্ড গড়ে উঠেছে। সবকিছু বদলে গেছে। আমি মনে মনে পুরোনো দিনের কথাগুলো চিন্তা করতেছি আর সিগারেট টানতেছি। তখনই হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে থামলো। প্রথমে ভেবেছিলাম এমনি হয়তো থেমেছে, কিন্তু পরে খেয়াল করে দেখি সেই মেয়ে পুলিশ গাড়ি থেকে নেমে সোজা আমার কাছে চলে এলো। আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি আবার কি করলাম যে আমার কাছে পুলিশ এসেছে? চোখ থেকে সানগ্লাস নামান। আমি তার কথা মতো চোখ থেকে সানগ্লাস খুলে ফেললাম। এটা কি সিগারেট খাওয়ার জায়গা? আমি কিছু না বলে সিগারেট টেনে যাচ্ছি অন্য দিক চেয়ে। এবার মেয়েটা আমার মুখ থেকে সিগারেট ফেলে দিল। আমি রেগে গিয়ে বললাম, আপনি আমার সিগারেট ফেলে দিলেন কেন? আমার এলাকায় সিগারেট খাওয়ার কোনো নিয়ম নেই। 1 মিনিট, আপনি এটা কি বললেন? আর আমাকে এইসব পুলিশের নিয়ম কানুন শিখাতে আসবেন না, ওকে? আমি এইসব ভালো করে জানি। হাবিলদার সাহেব, এই ছেলেকে এখনই থানায় নিয়ে চলুন। এ একটু বেশি কথা বলতেছে। থানায় নিয়ে কয়েক ডোজ দিলেই ঠিক হয়ে যাবে। মেয়েটি এই কথা শুনে গাড়ি থেকে 2জন পুলিশ এসে আমাকে ধরে গাড়িতে তুলতে যাবে। তখন আমি বললাম, কি অপরাধে আমাকে থানায় নিয়ে যাচ্ছেন? এরপর মেয়েটা আমাকে একটা লেখা পড়তে বললো। আমি লেখাটা দেখে চুপ হয়ে গেলাম, কারণ সেখানে লেখা আছে এখানে ধূমপান করা নিষেধ। আমি তো পুরোই বেকুব বনে গেলাম। আর কোনো কথা বললাম না। এটা কি পুলিশ ভাই? সামান্য সিগারেট খাওয়ার জন্য থানায় নিয়ে যাচ্ছে, আজব ব্যাপার। আমি গিয়ে পুলিশের গাড়িতে বসলাম আর বসে বসে ভাবতে লাগলাম, শুধুমাত্র আমার একটা ফোনেই আমি এই মেয়ের চাকরি নিয়ে যেতে পারি। কিন্তু আগে দেখি এই মেয়েটা আমার সাথে কি করে। আমি একটা হাসি দিলাম। এরপর কিছু সময় পরে থানায় চলে এলো আমাদের গাড়ি। একটা পুলিশ আমাকে নিয়ে লকআপে ঢুকিয়ে দিল। এদিকে নাজমুল বাস স্ট্যান্ডে এসে দেখে শ্রাবণ নেই। সে অনেক খুঁজে দেখে, তারপরে কিন্তু কোথাও পায় না শ্রাবণকে। তাই সে মোবাইলে শ্রাবণকে একটা ছবি বের করে আশপাশের লোকজনকে দেখাতে লাগলো। তখন একটা লোক বলে, আরে ভাই, এই লোক আপনার কি হয়? একে তো একটু আগে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। আপনার মাথা ঠিক আছে? একটু ভালো করে দেখেন। আরে দাদা, আমি ঠিকই দেখেছি। এই ছেলেকে একটু আগে 3টা পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে, সাথে একটা মেয়ে পুলিশও ছিল। ও মাই গড। আচ্ছা ভাই, ধন্যবাদ। এরপর নাজমুল সোজা থানায় চলে আসে। কাউকে কিছু না বলে থানায় ভেতরে ঢুকে যায়। লকআপের দিকে তাকিয়ে দেখে শ্রাবণ মাথা নিচু করে বসে আছে। এরপর নাজমুল আমার কাছে আসে। আমি চুপচাপ করে মাথা নিচু করে মাটিতে বসে আছি।
তখনই আমি সামনে তাকিয়ে দেখি একটা ছেলে, ভালো চিনলাম না। সরি স্যার, আমার আসতে একটু লেট হয়ে গেছে। আর আপনি এখানে কি করেন? কে তুমি? চিনলাম না। স্যার আমি নাজমুল, জাকির স্যার পাঠিয়েছে। স্যার আপনি এখানে এলেন কি করে? এইসব জিজ্ঞেস না করে তাড়াতাড়ি আমাকে বাইরে বের করুন। 1 মিনিট স্যার, আমি এখনই ম্যাডামকে গিয়ে আপনার পরিচয় বলি। না, একদম না। থানার ম্যাডামকে কিছু বলবেন না, আমাকে আপনি একদম সাধারণভাবে এখান থেকে বের করবেন। কিন্তু স্যার কেন? তুমি হয়তো জানো আমি এখানে কি কাজ করতে এসেছি। আমি চাই না কেউ এখনই আমার পরিচয় জানো, এতে আমাদের কাজ করতে সমস্যা হতে পারে। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আর আমার পরিচয় যেন কেউ না জানে। ওকে স্যার। এরপর নাজমুল পুলিশ ম্যামের কাছে গেল। ম্যাম, আমার বন্ধুকে গ্রেপ্তার করেছেন কেন? আপনার বন্ধু একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, সেখানে সিগারেট খাওয়া নিষিদ্ধ, তাই আমি তাকে ধরে এনেছি। ম্যাম, শুধুমাত্র একটা সিগারেটই তো খেয়েছে, প্লিজ এবারের মতো ছেড়ে দিন। আমি তো ভেবেছিলাম একে কয়েকটা ডোজ দিব, কিন্তু আপনি যেহেতু এসেছেন তাই এবারের মতো ছেড়ে দিচ্ছি। এরপর যেন আর এমন কাজ না করে। ধন্যবাদ ম্যাম। আর আপনার বন্ধুকে একটু স্টাইল কম করে নিতে বলবেন। মানে? এই যে যেমন পুলিশের সামনে মাথা নিচু করে কথা বলতে হয়, সেটা উনি জানেন না। আর তাছাড়া পুলিশের সামনে সানগ্লাস খুলে কথা বলতে হয়, সেটা মনে হয় আপনার বন্ধু জানেন না। আচ্ছা ম্যাম, আসি। 5 মিনিট পরে আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি আর নাজমুল থানা থেকে বেরিয়ে আসবো, তখনই সেই মেয়ে পুলিশটা আমাকে বলল, ও হ্যালো, যাওয়ার আগে এখানে একটা সাইন করে যান। আমি আর কিছু না বলে ম্যাডামের সামনে গেলাম। এরপর ম্যাডামের দেওয়া খাতায় সই করতে যাব, তখনই আমার চোখে আটকে যায় একটা নাম দেখে। ঠিকই ধরেছেন, এখানে শিমলার নাম আছে। আমার হাত থেকে কলমটা পড়ে গেল। এরপর আমি ম্যাডামের দিকে তাকালাম, তার ইউনিফর্মে ছোট করে লেখা আছে শিমলা। তাহলে এই কি আমার শিমলা? না না, এটা কিভাবে সম্ভব? শিমলা এখানে কি করবে? আর তাছাড়া শিমলা পুলিশ হতে যাবে কেন? এইসব মনে মনে ভাবতেছিলাম। তখনই ম্যাম আবার বলল, এ কি আপনি এমন করতেছেন কেন? হাত থেকে কলমটা পড়ে গেল কেন? নাকি আবার নিজের নামটাও ঠিকভাবে লিখতে পারেন না? সরি ম্যাডাম, ও একটু নার্ভাস তাই। এরপর আমি খাতায় সাইন করে বাইরে বেরিয়ে এলাম। সবকিছু যেন ঘুরিয়ে যাচ্ছে, কারণ আমার বারবার মনে হচ্ছে এই মেয়ের চোখ যেন আমার চিরচেনা, কোথায় যেন দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারতেছি না। তবে কি এটা শিমলা? না না, এটা হতে পারে না। শিমলা নামে বাংলাদেশে আরো অনেক মেয়ে আছে, এটা আমার মনের ভুল। মনে মনে চিন্তা করতেছি, তখনই নাজমুল বলে উঠল, স্যার কোনো সমস্যা? না সমস্যা নাই, তবে অনেক কিছু আছে যেগুলো উত্তর আমি মেলাতে পারতেছি না। স্যার মানে বুঝলাম না। আপনাকে বুঝতে হবে না, এইবার আমাকে আমার বাসায় নিয়ে চলুন। সেই কখন এসেছি খুলনা, আর এখনো বাসায় যেতে পারলাম না। ইস, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। ওকে স্যার, চলুন। এরপর নাজমুল আমাকে তার বাইকের পেছনে উঠতে বলল। আমি আর দেরি না করে বাইকে উঠলাম। এরপর নাজমুল বাইক চালাতে লাগলো, আর আমি খুলনা শহরটা চোখ দিয়ে দেখতে লাগলাম। সবকিছু বদলে গেছে, কিছুই চিনতে পারতেছি না। প্রায় 20 মিনিট পরে এসে নাজমুল বাইক থেকে নামলো। স্যার এই যে আপনার বাসা, এখন থেকে আপনি এখানেই থাকবেন। আচ্ছা, আর আপনি এখন আপনার বাসায় যান। আমার কোনো দরকার হলে আমি ফোন দিয়ে আপনাকে ডেকে নিব। ওকে স্যার। এরপর নাজমুল চলে গেল। আমি দেরি না করে তাড়াতাড়ি বাসার ভেতরে ঢুকে গেলাম। শরীরটা অনেক ক্লান্ত, সারা দিনে অনেক কষ্ট হয়েছে। বাসার কোথায় কি কিছুই জানি না। আমি সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। আমার উপরের রুমে থাকতে সর্বদা ভালো লাগে, তাই কোথাও কিছু না দেখে উপরে চলে গেলাম। উপরে মোট 3টা রুম। আমি প্রথম রুমে ঢুকে পড়লাম। এরপর ব্যাগ রেখেই ওয়াশরুমের ভেতরে চলে গেলাম। প্রায় 30 মিনিট পরে ওয়াশরুম থেকে বাইরে বের হলাম। এরপর আর কিছু না ভেবেই বিছানায় শুয়ে পড়লাম। কিছু সময়ের মধ্যেই ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। এদিকে শিমলা কিছুতেই শান্ত হয়ে বসে থাকতে পারতেছে না নিজের অফিসে, কারণ আজকে তার শ্রাবণের কথা খুব মনে পড়তেছে। তার কেন জানি মনে হচ্ছে শ্রাবণ তার খুব কাছেই আছে। আগে তো তার এমন কখনোই হয়নি। শিমলা তখন থেকেই অস্থির হয়ে আছে যখন ইমন নামের ছেলেটাকে সে দেখেছে, কারণ এই ছেলেটার চোখ দুটো যেন কিছু একটা বলতে চায়। শিমলা বেশি সময় ওর চোখের দিকে তাকিয়ে থাকতে পারে নাই। তখন তার বারবার মনে হচ্ছে ছেলেটা তার যেন খুব পরিচিত কেউ। শিমলা মনে মনে নিজেই নিজেকে বলতে লাগলো, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আজকে হঠাৎ করেই ওই ছেলেটার উপরে এত অধিকার দেখালাম কেন? রোজ তো কত ছেলেকেই দেখি বিড়ি সিগারেট খেতে, কই তাদেরকে তো কখনো কিছু বলি নাই। আর আজকে হঠাৎ করেই এই ছেলেটাকে সামান্য সিগারেট খাওয়ার জন্য অপরাধীর থানায় নিয়ে এলাম। শিমলা এগুলো ভাবতেছে আর নিজেই অবাক হচ্ছে। একটু আগে সে কি করেছে এটা? না, আমাকে যে করেই হোক ছেলেটার পরিচয় জানতে হবে। তখনই শিমলা মনে পড়লো যে ছেলেটার নাম হয়তো হাজিরা খাতায় লেখা থাকবে, তাই সে হাজিরা খাতা চেক করতে লাগলো।
কিন্তু খাতা চেক করে শিমলার মন খারাপ হয়ে গেল। খাতায় তো ইমন লেখা, তার ভালোবাসার মানুষের নাম তো শ্রাবণ ছিল। মন খারাপ করে শিমলা অফিস থেকে বেরিয়ে গেল। অফিসের গাড়ি করে সোজা তার বাসায় চলে গেল। তার বাসা বললে ভুল হবে, শিমলা ভাড়া বাড়িতে থাকে। এখানে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে যে মেয়ে পুলিশের চাকরি করে সে হঠাৎ বাসা ভাড়া করে থাকতে যাবে কেন? এর পেছনে অনেক বড় একটা কারণ আছে, সেটা অন্য একদিন বলবো। আর শিমলার ডায়েরি পড়ে এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন যে সে শ্রাবণকে এখনো আগের মতো ভালোবাসে। তাহলে ওই দিন ব্রেকআপ করেছিল কেন? ঘুমিয়েছিলাম, হঠাৎ একটা ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকালাম। শালা মেজাজটাই খারাপ হয়ে গেল, কারণ জিপি অফিস থেকে ফোন দিয়েছে। বলুন তো কেমনটা লাগে? ফোনের কারণে আমার আরামের ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে যেহেতু ভেঙে গেছে তাই বিছানা থেকে উঠে বললাম। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, তাই আলোর সুইচ অন করে নিলাম। ঘড়িতে রাত 8টা বাজে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। এরপরে কিচেনের দিকে যেতে লাগলাম। কিচেনে গিয়ে 1 কাপ চা বানালাম। চা বানিয়ে সোজা ছাদে চলে এলাম। এখান থেকে শহরের অনেক জায়গা দেখা যাচ্ছে। উত্তর দিক দিয়ে ঠান্ডা হাওয়া আসতেছে। সেই হাওয়ায় নিজের চুলগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। আমি চায়ের কাপে চুমুক দিচ্ছি আর আশেপাশে চোখ বুলিয়ে দেখতেছি। আহা, সে কি ফিলিংস! আমি শিওর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার জায়গায় থাকলে নির্ঘাত কবিতার পাহাড় লিখে ফেলত। যেহেতু আমি আমার নিজের শহরে চলে এসেছি, তাই আমার প্রথম কাজ হবে ছোটবেলা বন্ধুদের খুঁজে বের করা। আপাতত পরিবারের কাছে না যাওয়াই ভালো হবে। আর আমি জানি না এখনো কি আমাদের সেই বাসাটা আছে কিনা। আর আমার পরিবারও যে ওই পুরনো বাসায় থাকবে এর কোনো গ্যারান্টি নেই। তাছাড়া তাদের কাছে আমি হয়তো এখনো মৃত। যাই হোক, এই প্রসঙ্গে না যাওয়াই ভালো। কালকে আমাকে হৃদয় আর জয়কে, ছোটবেলার বন্ধু, যে করেই হোক খুঁজে বের করতে হবে। আমি আরো কিছু সময় ছাদে একা একা বসে সময় কাটিয়ে নিচে চলে এলাম। এরপর 4 কাপ ধুয়ে বাসার বাইরে বের হলাম, কারণ আজকে আর রাতে রান্না করতে ইচ্ছে করতেছে না, তাই বাইরে বের হয়েছি রাতের খাবার খেতে। বাসা থেকে রেস্টুরেন্টে বেশি দূরে না, তাই হেঁটে হেঁটে যেতে লাগলাম। রাস্তা দিয়ে হাঁটতেছি আর চারপাশে তাকিয়ে দেখতেছি কত বড় বড় বিল্ডিং গড়ে উঠেছে, যেগুলো আগে কোনো কিছুই ছিল না। তখনই চোখ আটকে গেল একটা জায়গায়। এইটা আর কোনো জায়গা না, এখানে আমার আর শিমলা শেষ কথা হয়েছিল। বাইরে থেকে তেমন একটা দেখা যাচ্ছিল না, আমি তবুও দেখার চেষ্টা করে ভিতরটা দেখতে লাগলাম। সবকিছু পরিবর্তন হয়ে গেছে, তবে পার্কটির নাম বদলায়নি। আমি আর দেরি না করে কিছুদূর এগিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে রাতের খাবার খেয়ে নিলাম। এরপর বাইরে এসে নিজের জন্য কিছু একটা কেনাকাটা করে বাসায় চলে গেলাম। বাসায় এসে কিছু সময় ফেসবুক চালিয়ে ঘুমিয়ে গেলাম। এইভাবে আজকের দিনটা কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য খাবার বানিয়ে নিলাম। এরপর রেডি হয়ে হৃদয়ের বাসার উদ্দেশ্যে বের হলাম। আজকে যে করেই হোক হৃদয়ের আর জয়কে খুঁজে বের করতে হবে। এদের থেকে সবকিছু জানতে হবে আমি এখান থেকে চলে যাওয়ার পরে কি কি হয়েছে। নিজের শহর থেকে প্রায় 8 বছর বাইরে আছি, কিন্তু তবুও বলে নাই যে কার বাসায় কোথায় ছিল। নিজের শহরের প্রতি ভালোবাসা থাকলে কেউ সহজে ভুলতে পারে না। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে হৃদয়ের বাসার উদ্দেশ্যে বের হলাম। প্রায় 15 মিনিট পরে আমার গন্তব্য স্থানে চলে এলাম। রিক্সা ভাড়া দিয়ে সামনে তাকিয়ে দেখি বাসাটা আগের মতোই আছে, তবে নতুন করে রং করার জন্য চিনতে একটু অসুবিধা হচ্ছে। আমি কিছু চিন্তা না করে গেট দিয়ে ভেতরে ঢুকে গেলাম। বাসার সামনে গিয়ে বেল বাজালাম, তখনই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটা দেখে ঠিক চিনতে পারলাম না। হৃদয়ের তো কোনো বোন ছিল না, তাহলে এটা আবার কে? তার মানে কি হৃদয় এখানে থাকে না? মনে মনে ভাবতেছিলাম। তখন আমাকে চুপ থাকতে দেখে সামনের মেয়েটি বলল, কাউকে খুঁজতেছো ভাইয়া? মেয়েটির কথা একটু চমকে উঠলাম। এরপর আমি স্বাভাবিক হয়ে বললাম, জি, মানে এখানে কি হৃদয় নামে কেউ থাকে? আমি কথাটা একটু আস্তে বললাম। মেয়েটা আমার দিকে কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়ে পিছনে ঘুরে বলতে লাগলো, ওগো শুনছো? তোমাকে কে জানি খুঁজতে এসেছে। আমার বুঝতে আর বাকি রইল না যে হৃদয় এখানেই থাকে, আর এটা মনে হয় ওর বউ। আল্লাহ গো, সবাই বিয়ে করে নিয়েছে, একমাত্র আমি সিঙ্গেল রয়ে গেলাম। কিছু সময় পরে একটা ছেলে আমার সামনে এলো। কই, কে এসেছে দেখি, যে আমাকে খুঁজতেছে? এরপর হৃদয় আমার সামনে এলো। আপনি কি হৃদয়? জি হ্যাঁ, বলুন কি বলতে চান? আমি পকেট থেকে আমার ওয়ালেট বের করলাম। এরপর সেখান থেকে একটা কার্ড বের করে হৃদয়ের সামনে ধরলাম আর বললাম, আই এম ইমন ফ্রম সিআইডি। আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। আমার এই কথা শুনে হৃদয় আর ওর বউ দুজনেই ভয় পেয়ে গেল। আর হৃদয়ের বউ বলতে লাগলো, মানে কি স্যার? হৃদয় কি কিছু করেছে?
সেইটা আমি বলতে পারবো না মিস্টার হৃদয়, আপনি তাড়াতাড়ি আমার সাথে আসুন। আমি গম্ভীরভাবে বললাম। হৃদয় কিছু সময় চুপ থেকে আমার সাথে সাথে আসতে লাগলো। আমি হৃদয়ের অবস্থা বুঝতে পেরে মনে মনে একটু হেসে দিলাম। শালা এখনো বোকার ভিতরে রয়ে গেছে। আর আপনারা আবার সত্যি সত্যি এইটা ভেবেন না যে আমি সিআইডি অফিসার। এটা তো জাস্ট একটা মজা ছিল, কারণ এরপর আমি হৃদয়কে দিয়ে জয়কে আমার কাছে আনবো এবং সবশেষে হৃদয় আর জয়কে একসাথে সারপ্রাইজ দেবো যে আমি আবার ফিরে এসেছি। এটা আমার প্ল্যান। আশা করি সকলে বুঝতে পেরেছেন। জয়ের বাসা এখান থেকে বেশি দূরে না, তাই আমি হৃদয়কে বললাম, আপনার বন্ধু জয়কে ফোন দিন। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করি নাই। প্লিজ আমাকে ছেড়ে দিন। আপনাকে যেটা বলেছি সেটা করুন, না হলে কিন্তু অনেক খারাপ হবে বলে দিলাম। এরপর হৃদয় জয়কে ফোন দিল। কিছু সময় কথা বলে আমার দিকে তাকালো হৃদয়। কি বলেছে, আসতেছে? জি স্যার, একটু দাঁড়ান, জয় আসতেছে। কিছু সময় পরে দেখলাম একটা ছেলে আমাদের সামনে বাইক থামিয়ে দিয়ে হৃদয়কে জিজ্ঞেস করলো, কি রে ভিতরডিন, এত জরুরি ভাবে আমাকে আসতে বললি কেন? ও তার মানে এইটা আমার বন্ধু জয়। বাহ, অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছে। যাই হোক, দেখি কি বলে। হৃদয় আমাকে দেখিয়ে দিয়ে বলল, এই স্যার তোকে আসতে বলছে। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি কোনো কথা না বলে কার্ডটি জয়ের কাছে নিলাম। জয় কিছুটা সময় দেখে কার্ডটা আমাকে ফেরত দিয়ে বলল, মানে স্যার, আপনি আমাদের খুঁজতেছেন কেন? সেটা আমার সাথে গেলে বুঝতে পারবে। মানে স্যার, কোথায় যেতে হবে? বেশি কথা না বলে আমি যেখানে যেতে বলে সেখানে চলুন। এরপর আর কাউকে কোনো কথা না বলার সুযোগ না দিয়ে আমি জয়ের বাইকে উঠে বসলাম। কিছু সময় পরে হৃদয় উঠে পড়ল। এরপর আমি জয় আর হৃদয়কে নিয়ে আমাদের সেই পুরনো স্কুলের সামনে গেলাম। অনেকদিন পরে পুরনো সেই স্কুলটা দেখলাম। অনেকগুলো নতুন নতুন বিল্ডিং গড়ে উঠেছে। প্রথমে তো দেখে চিনতেই পারছিলাম না। স্যার, আপনি আমাদের এখানে নিয়ে আসলেন কেন? জয়ের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। কিছুটা শোনার জন্য আমি কাউকে কিছু না বলে আমার ওয়ালেট থেকে একটা ছবি বের করে ওদের কাছে দিলাম আর বললাম, এই ছেলেকে চেনো তোমরা? জয় আর হৃদয় তো অনেকটা অবাক হয়েছে, কারণ ছবিটি ছিল আমার ছোটবেলার ছবি। আরে জয়, এটা তো শ্রাবণ। আমিও তো তাই দেখতেছি। কিন্তু স্যার, শ্রাবণের ছবি আপনার কাছে কি করে এলো? আরে ভেতর ডিম, আমাকে চিনতে পারছিস না? আর জগা খিচুড়ি, তুই আমাকে চিনতে পারলি না? জয় আর হৃদয় কিছু সময় চোখ বড় বড় করে আমার দিকে চেয়ে রইল। এরপর হঠাৎ করে দুই হারামে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, শ্রাবণ, সত্যি এটা কি তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। দোস্ত, তুই তো পুরাই নায়ক হয়ে গেছিস। শালা, এটা কি বডি বানিয়েছিস, পুরাই ফিল্মের হিরোদের মতো। আর এতদিন কই ছিলি? তো বডি থাকবে না তো কি করবে? অফিসার কি খালি খালি হয়েছে নাকি? দোস্ত, আমরা তো ভেবেছিলাম তোকে আর কোনোদিন ফিরে পাবো না। আমি আর হৃদয় তোকে খুঁজতে খুঁজতে টানা 2 বছর পড়ালেখা মন বসাতে পারিনি। তুই সব খুলে বলতো, কোথায় ছিলি এতদিন? এ ভাই, তোরা আমাকে আগে ছেড়ে দে, তারপর আস্তে আস্তে সব খুলে বলতেছি। তোরা তো আমাকে এমন ভাবে জড়িয়ে ধরে আছিস যেন আমি তোদের বউ। ও হ্যাঁ, আমাদের তো মনে ছিল না। শালাম, অনেকদিন পরে দেখা হইতো, তাই ইমোশনাল হয়ে গেছিলাম। ঠিক বলছিস। এরপর ওরা দুজন আমাকে ছেড়ে দিল। আমি স্কুলের পাশে একটা বেঞ্চে গিয়ে বসে হাঁপাতে লাগলাম। কিছু সময় পরে জয় আর হৃদয় আমার কাছে এসে বসে পড়লো আর জিজ্ঞেস করলো, দোস্ত বল না, এতদিন কই ছিলি আর হঠাৎ করে কোথায় থেকে এলি? তোর বাসা জানে তুই ফিরে এসেছিস? আরে এত প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দেবো কিভাবে? আরে জয়, তুই চুপ কর না, ওকে বলতে দে, দেখি কি বলে। আচ্ছা দোস্ত, তুই বল। এরপর আমি বলতে শুরু করলাম। প্রথমত, আমার বাসায় কেউ জানে না আমি এখানে এসেছি। আর এতদিন আমি ঢাকাতেই ছিলাম, সেখানে লেখাপড়া করে শেষ করেছি। 2 বছর হলো একটা চাকরি করতেছি। হঠাৎ তোদের কথা খুব মনে পড়লো, তাই চলে এলাম। এই ভাই, তুই এবার থাম, তোকে আর বলতে হবে না। আমরা জানি তুই কি জন্য এসেছিস, আমাদেরকে আর মিথ্যা বলা লাগবে না। জয়, ঠিক বলেছিস। আমি ওদের কথায় কিছু না বলে একটু হাসলাম। এই একদম হাসবি না। আচ্ছা, তুই তোর বাসা থেকে কাউকে কিছু না বলে চলে গিয়েছিলে কেন? তোরা তো সবটাই জানিস, তাহলে জিজ্ঞেস করতেছিস কেন? কি জানি আমরা? তুই তোর বাসা থেকে চলে গিয়েছিলি, এটা আমরা কিভাবে জানবো? সেটাও ঠিক। তাহলে শোন, অতীত। তোরা তো সব জানিস কিভাবে আমার আর শিমলার ব্রেকআপ হয়েছিল, তাই সেটা আর খুলে বললাম না। শিমলা আর আমার ব্রেকআপের আজকের 2 দিন হয়ে গেল। এই 2 দিনে যে আমি কতটা চেষ্টা করেছি
শুধুমাত্র শিমলার সাথে একটু কথা বলার জন্য। সেটা আমি ছাড়া আর কেউ জানে না। কিন্তু আফসোস, কোনো লাভ হয়নি। আমি শিমলার সাথে কথা বলতে পারি নাই। আজকে আমার পরীক্ষা। এটা যেমন তেমন পরীক্ষা না, এসএসসি পরীক্ষা। আমার পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তবুও ভাইয়ার ভয়ে পরীক্ষা দিতে যাই। পরীক্ষার খাতা একদম কিছুই লিখি নাই। সবগুলো পরীক্ষার খাতা একদম ফাঁকা রেখেছিলাম। কি লিখতাম আমি পরীক্ষার খাতায়? আমার মনে তখন শুধু দুঃখ, কষ্ট, বেদনা ছাড়া আর কিছুই ছিল না। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে যায়। এই কয়েকদিনে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। নিজের চোখের সামনে শিমলাকে দেখতে পেতাম, কিন্তু কথা বলতে গেলেই শিমলা চলে যেত। একদিন তো সারা স্কুলের সামনে বসে আমাকে চর মারে। আমি কিছুই বলি নাই, আর বলতেও পারতাম না, কারণ নিজের ভালোবাসাকে কিভাবে আঘাত করবো আমার জানা ছিল না। আমার এমন অবস্থা নিয়ে আমার পরিবারের সবাই চিন্তিত ছিল, তবুও আমি কাউকে কিছু বলি নাই। 2 মাস পরে আমার রেজাল্ট আসে। আমি জানি আমি সব বিষয়ে ফেল করেছি, তাই সেদিন নিজের রুম থেকে বের হইনি। তখন সকাল 11টা সম্ভবত। আমি নিজের রুমে বসে চোখ বন্ধ করে শিমলার কথা চিন্তা করতেছিলাম। তখনই হঠাৎ ভাইয়া আমার রুমে আসে। এসে আমার জামার কলার ধরে ড্রয়িং রুমে নিয়ে যায়। সেখানে আব্বু, আম্মু, আপু সবাই ছিল। আমাকে এইভাবে নিয়ে যেতে দেখে আব্বু বলল,